রাজার মতো সেজে নিজের রানীকে নিয়ে আসবে নিজের রাজপ্রাসাদে। কিন্তু হলো কি, রাজার মতো সাজা তো দূরের কথা, রাতে পরে ঘুমানোর সামান্য একটা হাফ প্যান্ট পরে বিয়ে করতে হয়েছে তাকে। কি লজ্জার বিষয়! এই কলঙ্কিত মুখ নিজের ভবিষ্যৎ নাতি নাতনিদের কি করে দেখাবে সে? তারা যখন তাকে প্রশ্ন করবে তোমারও নানুমণির বিয়ে কিভাবে হয়েছে, তখন তো তাকে অত্যন্ত কষ্টে জর্জরিত হয়ে বলতে হবে। আর বলিস না নানু ভাইয়েরা, তোরা তো জানিসই আমার গরম হোক বা শীত হাফ প্যান্ট না পরে ঘুমাতে পারি না। প্রতি রাত্রের মতো সে রাতেও হাফ প্যান্ট পরে শুয়েছিলাম আমি। আর তখনই হঠাৎ করে তোদের নানুমণি আমাকে ফোন দিল। আমি ফোন রিসিভ করতেই সে বলল আমার বজ্জাত শ্বশুর নাকি তার বিয়ে ঠিক করেছে। তোদের নানুমণির কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। দৌড়ে নিজের বাবাকে নিয়ে ছুটে গিয়েছিলাম তোদের নানুমণির বাড়ি। হাফ প্যান্ট চেঞ্জ করে ফুল প্যান্ট পরার সময়ও তখন ছিল না রে আমার কাছে। থাকলে ঠিকই ফুল প্যান্ট পরে বিয়ে করতাম, হাফ প্যান্ট পরে নয়। নিশ্চয়ই তখন তার কথা শুনে তার নাতি নাতনিরা বলে উঠবে, আফসোস করো না নানা ভাই, তুমি হাফ প্যান্ট পরে বিয়ে করে ঠিক করেছিলে। কারণ দেখা যেত তুমি এদিকে হাফ প্যান্ট চেঞ্জ করে ফুল প্যান্ট পরছো, আর ওদিকে নানু মনে অন্য কারো বউ হয়ে গেছে। আপন মনে আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আর চুলে হাত চালাচ্ছিল আহান। আকস্মিক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে হায়াত। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল আহানের। এমন নয় যে এই প্রথমবার হায়াত তাকে জড়িয়ে ধরেছে, বিয়ের আগেও অসংখ্যবার তারা একে অপরকে জড়িয়ে ধরেছে। কিন্তু হায়াতের এখনকার জড়িয়ে ধরার মধ্যে আলাদাই এক জাদু ছিল, যা আহানের হৃৎপিণ্ডকে কাঁপিয়ে তুলেছে। বিয়ের পর প্রথম জড়িয়ে ধরা বলা এমন লাগলো কি জানে জানে নাই আহানের। সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, শ্বাস নিচ্ছে ঘন ঘন। তার দুহাতের নিচে হাত গলিয়ে নিজের দুহাত দ্বারা তার পেট জড়িয়ে ধরে আর পিঠে মাথা রেখে কেঁদে যাচ্ছে হায়াত। প্রেয়সীর চোখের এক ফোঁটা অশ্রুই যথেষ্ট প্রেমিক পুরুষের হৃদয়ে জমা সকল অভিমান মুছে দিতে। আহানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। সে তো এমনিতেই কখন তার কৃষ্ণকলি তার অভিমান ভাঙাবে সে অপেক্ষায় ছিল। নিজের পেট থেকে হায়াতের দুহাত ছাড়িয়ে নিয়ে তার দিকে ঘুরে দাঁড়ায় আহান। কাঁদতে কাঁদতে আবারও তাকে জড়িয়ে ধরলো হায়াত। বুকে মুখ গুজে ভাঙা গলায় বলল, সরি। দীর্ঘশ্বাস ফেলে নিজের অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরল আহান। ধীর হবে আলিঙ্গন করে কানের কাছে মুখ নিয়ে শুধালো, তুমি এসেছিলে হয়ে আমার ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, অথচ আজ তুমি আমায় নিয়ে বিভ্রান্ত। তোমায় দেখিতে দেখিতে আমার চোখে ধরে না বিরক্তি। তুমিই তো আমার একমাত্র আসক্তি। তোমায় ভালোবাসিতে বাসিতে আমি হই না কবু পরিশান্ত, অথচ তুমি আমার ভালোবাসায় দেখিতে দেখিতে হইয়া যাও ক্লান্ত। লেখনীতে সাজিয়া সুলতানা। আহানের বুকে মুখ ঘষতে ঘষতে ক্রন্দনরত গলায় হায়াত প্রতিবাদ করে বলে, ভুল ভুল, একদম ভুল কথা। কে বলল আপনাকে নিয়ে আমি বিভ্রান্ত? কে বলল আপনার ভালোবাসা দেখতে দেখতে আমি ক্লান্ত? এইগুলো মিথ্যে কথা। আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। হুম, ভালোবাসো দেখেই তো অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলে। আহানের স্পষ্ট অভিমানী কণ্ঠ। মাথা তুলে ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে হায়াত বলল, সরি, 100 বার সরি, 1000 বার সরি, লাখ কোটি বার সরি। মাফ করে দিন প্লিজ। দীর্ঘক্ষণ কান্নার কারণে থেকে থেকে কেঁপে উঠছে হায়াত। শ্যামলতা শ্যামলাতে মায়াবী মুখখানা লালচে বর্ণ ধারণ করেছে। তার এহেন বেহাল দশা দেখে মায়া হলো আহানের। হায়াতের দুগালে নিজের দুহাত রাখল সে। আহানের সহানুভূতি পেয়ে কান্না থামার বদলে আরো বেড়ে গেল হায়াতের। মাফ করে দিয়েছে বলেও তাকে চুপ করাতে সক্ষম হলো না আহান। অনবরত কেঁদেই চলেছে সে। শত চেষ্টা করেও হায়াতকে থামাতে না পেরে আলতোভাবে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আহান। ব্যাস, কান্না থেমে গেল হায়াতের। বোন ও বোন জামাইকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল আহান। যতক্ষণ পর্যন্ত বোন জামাইয়ের গাড়িটা চোখের আড়াল হলো না, ততক্ষণ পর্যন্ত সেখানেই তাকিয়ে রইল। তার অতিশয় আদরের বোন অহনা, যে বোনকে ছোটবেলা থেকে কখনো চোখের আড়াল হতে দেয়নি, তার সেই বোনই আজ তার সাথে দুদিনের বেশি একদিনও থাকতে পারে না। এমন নিষ্ঠুর নিয়ম যে কে তৈরি করেছে, তাকে পেলে মেরে ভর্তা বানিয়ে দিত আহান। তপ্ত শ্বাস ফেলে এক হাত প্যান্টের পকেটে ভরে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল সে। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে তার সামনে এসে দাঁড়ালেন আতিয়া বেগম। আহান কিছু বলতে উদ্যত হলে তাকে হাত উঠিয়ে থামিয়ে দিলেন আতিয়া বেগম। ভ্রু কুঁচকে গেল আহানের। আতিয়া বেগম বললেন,
তুমি কি করেছো নিশার সাথে? 2 দিন যাবৎ কোথায় আটকে রেখেছিলে মেয়েটাকে? আমি তো ভেবেছিলাম তুমি ওই হায়েতকে বিয়ে করবে। এনেছো দেখি নিশার রাগ করে চলে গিয়েছে। অপমান হওয়ার ভয়ে তোমার চাচিকে ফোন করে জিজ্ঞেস করতেও পারছিলাম না নিশার কথা। কিছুক্ষণ আগে নিশার মা আমাকে ফোন দিয়ে না জানালে তো জানতেই পারতাম না যে তুমি 2 দিন যাবৎ মেয়েটাকে আটকে রেখেছিলে। ছাদ থেকেও নাকি ফেলে দেওয়ার চেষ্টা করেছিলে। এগুলো কোন ধরনের আচরণ আহান? তোমার সেই স্বভাব কখনো তোমার সেই স্বভাব এখনো যায়নি, তাই না? আমার দেওয়া কসমের কোনো মূল্য নেই তোমার কাছে। কোনো প্রত্যুত্তর করলো না আহান। নির্বিকারভাবে সে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে। তাকে চুপ থাকতে দেখে আরো রেগে গেলেন আতিয়া বেগম। এতদিন অহনা ইতিশান ছিল বলে আহানকে তেমন কিছু বলেননি তিনি, কিন্তু এখন অহনা ইতিশান নেই, তাই তিনিও এখন আর ছাড় দিবেন না আহানকে। তিনি বললেন, চুপ করে আছো কেন? কথা বলো, জবাব দাও আমার প্রশ্নের। তুমি তো আমার আদর্শ ছিলে আহান। কি করে তুমি পারলে আমার অনুমতি ছাড়া হায়েতের মতো মেয়েকে বিয়ে করার মতো পাপ করতে? হায়াতের মতো মেয়ে মানে? আর পাপ বলতে তুমি কি বোঝাতে চাইছো মা? সকল ইসলামিক রীতি মেনে আমি বিয়ে করেছি ওকে আমি। এখন কোন পাপ নেই? তুমি আমার মুখে মুখে তর্ক করছো আহান? বিস্ময় ঝরে পড়ছে আতিয়া বেগমের কণ্ঠস্বরে। স্বাভাবিকভাবেই আহান বলল, না মা, আজ পর্যন্ত কোনোদিনও তোমার মুখে মুখে তর্ক করিনি আমি, আজও করছি না। আমি ভুল বলেছি, তাই সঠিকটা জানিয়ে দিয়েছি শুধু। এখন তুমি আমাকে বলবে কি সঠিক আর কি ভুল? এইসব ওই মেয়ের দোষ। নিজে সম্পূর্ণ কথা শেষ করতে পারলেন না আতিয়া বেগম। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে আহান বলল, কথায় কথায় ওকে টানবে না মা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। যা বলার আমাকে বলবে, ওকে নয়। আশ্চর্য হয়ে আহানের দিকে তাকিয়ে রয় আতিয়া বেগম। মায়ের দিকে একবার তাকিয়ে উষ্ণ শ্বাস ফেলে তাকে পাশ কাটিয়ে চলে গেল আহান। সে জানে এখন তার মা হায়াতকে কথা শোনানো শুরু করবেন, যা তার সহ্য সীমার বাইরে। অপরদিকে মায়ের সাথে বেয়াদবি করা কিংবা তার মুখে মুখে তর্ক করাও অসম্ভব আহানের জন্য। এজন্যই চুপচাপ মাকে পাশ কাটিয়ে চলে এসেছে সে। মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে অহনা। ভীষণ মন খারাপ তার। আর কয়দিন বাবার বাড়ি থেকে যেতে চেয়েছিল সে, কিন্তু পারল না ইতিশানের জন্য। অহনা মুখ ফুলিয়ে বসে থাকা চোখ এড়ালো না ইতিশানে। আর চোখে একবার অহনার দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে। গতকাল সে শর্ত দিয়েছিল অহনাকে, অহনা যদি তার রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠার কারণ তাকে বলে, সে আরো কয়েকদিন থাকতে রাজি আছে শ্বশুরবাড়ি। কিন্তু অহনাকে তাকে কিছুই বলেনি। আর তাই সেও সকাল হতেই অহনাকে টেনে হিঁচড়ে নিয়ে বেরিয়ে পড়েছে মির্জাস ম্যানশনের উদ্দেশ্যে। কথাগুলো ভেবে ঠোঁট কামড়ে হাসে ইতিশান। আকস্মিক ইতিশানের মুঠোফোনটা বেজে উঠতেই তার দিকে তাকায় অহনা। ইতিশানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তড়িৎ চোখ ফিরিয়ে নিল সে। তার এহেন কাণ্ড দেখে আবারও হাসলো ইতিশান। অহনা থেকে চোখ ফিরিয়ে নিজের ফোনের স্ক্রিনে তাকাতেই ভ্রু কুঁচকে গেল তার। মুখ গম্ভীর হয়ে এলো। ফোন রিসিভ করে গুরুগম্ভীর স্বরে বলল, কি সৌভাগ্য আমার! জনাব তুরাগ মাহমুদ স্বয়ং আমাকে ফোন দিয়েছেন। আমি তো ভেবে নিয়েছিলাম তিনি আমাকে ভুলে বসেছেন। অপর প্রান্ত থেকে ভেসে এলো হাসি মুখে বলা তার ছেলে ভরা কণ্ঠেশ্বর। নিজের প্রিয় রাজনৈতিক শত্রুকে ভোলা অসম্ভব আমার পক্ষে। নিজেকে ভুলে গেলেও আমি আপনাকে ভুলতে পারবো না এমপি মহোদয়। গ্রেট! কি মনে করে স্মরণ করা হয়েছে তা জানালে ভীষণ খুশি হতাম। কি ব্যাপার এমপি মহোদয়, তাড়ায় আছেন মনে হচ্ছে? অবশ্যই তারাই আছি। আমি তো আপনার মতো আজেরে নয়। আমি এমপি মানুষ ভাই, আমার ভীষণ কাজ। ইতিশানের কথায় স্পষ্ট খোঁচা। প্রচন্ড রাগ লাগলেও নিজেকে সামলে নিল তুরাগ। ইতিশানের কথাগুলো হেসে উড়িয়ে দিয়ে বলল, আগামীকাল আমার 5তম বিবাহ বার্ষিকী। আপনাকে ও আপনার স্ত্রীকে নিমন্ত্রণ করা হলো। আশা করি এমপি মহোদয় তার অর্ধাঙ্গিনী সহ অবশ্যই আসবেন। আর না আসলে আমি ভেবে নেব এমপি মহোদয় শত্রুর বাড়িতে আসতে ভয় পেয়েছেন। তুমি কোথাও যাচ্ছ না তিশান, আর এটাই আমার শেষ কথা। ইশতিয়াক মির্জার কথায় ইতিশানের কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। সে নিজের মতো করে বিন্দাস বসে আছে। তারই পাশে বসে আছে ইরাক মির্জা।
বাব্যাটার তর্ক বিতর্কের মধ্যে তিনি নীরব দর্শক। যদিও জীবনের বাকি সকল ক্ষেত্রে তিনি বরাবরই নীরব। আর তাই তো ইরাবতী বেগমও পেয়েছিলেন বোনের মেয়ে দ্বিতীয় বেগমকে আর তাই তো ইরাবতী বেগমও পেরেছিলেন বোনের মেয়ে দ্বিতীয় বেগমকে মির্জার ঘাড়ে তুলিয়ে দিতে। ইরাক মির্জার যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকতো, তবে তিনি কোনোদিনও সেই নারীকে বিয়ে করতেন না, যে নারী তার বড় ভাইয়ের বউ হওয়ার কথা ছিল। ছোট বোনের মেয়ে দ্বিতীয়া ছোট বোনের মেয়ে দ্বিতীয়াকে মেজ ছেলে ইমতিয়াজের জন্য নির্ধারণ করেছিলেন ইরাবতী বেগম। কথা ছিল ইমতিয়াজ মির্জার কানাডা থেকে পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে আসা মাত্রই তার সঙ্গে দ্বিতীয়া বেগমের বিয়ে দেওয়ার। ছোটবেলা থেকে দ্বিতীয়া বেগম নিজের মন প্রাণ দিয়ে ইমতিয়াজ মির্জাকে ভালোবাসতেন। বহুবার ইমতিয়াজ মির্জাকে প্রেম নিবেদনও করেছিলেন তিনি, কিন্তু ইমতিয়াজ মির্জা বরাবরই প্রত্যাখ্যান করে গেছেন তাকে। তার একটাই কথা, আমি তোকে বোনের নজর ছাড়া অন্য কোনো নজরে দেখি না, আর না কখনো দেখব। এমনকি কানাডা পাড়ি জমানোর আগেও যখন ইরাবতী বেগম তাকে জানিয়ে দিয়েছিলেন যে দ্বিতীয়া বেগমের সাথে তার বিয়ে ঠিক করার কথা, তখন স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু ইমতিয়াজ মির্জার কথা আমলে নেননি ইরাবতী বেগম। তিনি বোন ও বোনের মেয়ে দ্বিতীয়াকে কথা দিয়ে বসেছিলেন, যাই হয়ে যাক না কেন দ্বিতীয়াকে তিনি তার ছেলের বউ বানাবেনই বানাবেন। ছেলে আজ রাজি নয় তো কি হয়েছে, কাল ঠিকই ছেলেকে রাজি করিয়ে নিবেন তিনি। তার ছেলেরা তার কথা ফেলতে পারে না। কিন্তু আসল বিপত্তি বাধে তখনই, যখন কানাডায় নিজের সহপাঠীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে ইমতিয়াজ মির্জা। কানাডার ওয়ান অব দ্য টপ বিজনেসম্যানের একমাত্র সন্তান আমেলিয়ার ভালোবাসার মতো হয়েছিলেন ইমতিয়াজ মির্জা। বাবা কানাডায় ওয়ান অব দ্য টপ বিজনেসম্যান এবং মা একজন সাকসেসফুল নিউরো সার্জন হওয়ায় পাশাপাশি নামকরা একজন হসপিটালের অনার। অ্যামেলিয়ান নিজেও ছিল বেস্ট ট্যালেন্টেড কলেজের টপার। যে মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, যে মেয়ে নিজে এত ট্যালেন্টেড, সেই মেয়েকে ছেলের বউ হিসেবে ইরাবতী বেগম মেনে নিবেন না, কেবলমাত্র সে খ্রিস্টান ধর্ম অনুসারী বলে। অনুসারী বলে নয়, অনুসারী ছিল বলে। যেখানে তিনি অ্যামেলিয়ার অযোগ্য হওয়া সত্ত্বেও অ্যামেলিয়ার বাবা মা তাদের বিয়ে মেনে নিয়েছেন, এমনকি মেয়ে ধর্ম পরিবর্তন করে ফেলেছে, তবুও কিছু বলেননি, সেখানে তার মা কেন মেনে নিবেন না অ্যামেলিয়াকে পুত্রবধূ হিসেবে? উত্তরটা ইরাবতী বেগম কোনোদিন মুখে স্বীকার না করলেও ইমতিয়াজ মির্জা ভালো করেই জানতেন। নিজের বোনের উননজন্ডী মেয়ের সঙ্গে বিয়ে দিবেন বলেই অ্যামেলিয়াকে মেনে নিচ্ছিলেন না ইরাবতী বেগম। অ্যামেলিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরপরই তাকে বিয়ে করেছিলেন ইমতিয়াজ মির্জা। মাওবাদে পরিবারের বাকি সদস্যদের সম্মতি ছিল এতে। অ্যামেলিয়া নামটা একজন মুসলিম নারীর একদমই নয়, আর তাই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করার পর অ্যামেলিয়ার নামটি পরিবর্তন করে সাফা রেখেছিলেন ইমতিয়াজ মির্জা। স্বামীর দেওয়া নাম মাথা পেতে নিয়েছিলেন অ্যামেলিয়া ওরফে সাফা। অন্ধের মতো তিনি ভালোবাসতেন ইমতিয়াজ মির্জাকে, একদম নিখুঁত ভালোবাসা যাকে বলে। ইমতিয়াজ মির্জাও সকল দুশ্চিন্তা বাদ দিয়ে নিজের স্ত্রীর সঙ্গে আলাদাই একটা জগৎ তৈরি করেছিলেন। সোনা সংসার ছিল তাদের। বছর ঘোরাতে জন্ম হয়েছিল সাফওয়ানের। বাবা মায়ের ভালোবাসা পেয়ে ধীরে ধীরে বড় হচ্ছিল সে। নিজের ছোট্ট ছোট্ট পায়ে যখন সারা বাড়ি জুড়ে হেঁটে বেড়াতো, তখন মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকতেন সাফা ও ইমতিয়াজ মির্জা। সুখের সংসার ছিল তাদের, কোনো কিছুরই কমতি ছিল না। মাঝে মাঝে অবশ্য মা বাবা ভাই বোনের শূন্যতা করে খেত ইমতিয়াজ মির্জাকে, কিন্তু তিনি মনে মনে আশা রেখেছিলেন একদিন সব ঠিক হয়ে যাবে, মা একদিন ঠিক মেনে নিবে। হলো তাই। বিয়ের 5 বছর পর মায়ের ডাকে নিজের দেশ বাংলাদেশে স্ত্রী সন্তান নিয়ে হাজির হন ইমতিয়াজ মির্জা। কিন্তু এসেই বাবার মৃত্যু সংবাদ পান তিনি। শ্রদ্ধেয় বাবার লাশ দেখে ভেঙে পড়লেন তিনি। সেই ধাক্কা সামলে ওঠার আগে আরেকটা ধাক্কা খান। নিজের প্রিয়তম স্ত্রীকে হারিয়ে ফেলেন চিরতরে। তার প্রিয়তমার গাড়ির সঙ্গে ক্ষিপ্ত গতিতে ছুটে আসা ট্রাকের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের ফলে চিরতরে নিজের প্রিয়তমাকে হারিয়ে ফেলেন তিনি। অ্যাক্সিডেন্টের ফলে সাফার সুশ্রী মুখশ্রী থেতলে যায়। প্রিয়সী সেই থেতলে যাওয়া মুখ আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে ইমতিয়াজ মির্জা বলেছিলেন, স্ত্রীকে হারিয়ে উন্মাদ হয়ে যাওয়া ইমতিয়াজ মির্জা যদি জানতেন তার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেননি, তাকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে, তিনি যদি জানতে পারতেন তার প্রিয়তম স্ত্রীকে অলক্ষী মনে করে, বিনা কারণে নিজের স্বামীর হত্যাকারী মনে করে তারই মা পরিকল্পনা করে অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, তিনি যদি জানতেন অতীতে যে নারী তাকে বিয়ে করার জন্য পাগল ছিল, যে তার বর্তমান ছোট ভাইয়ের স্ত্রী, সে নারী নিজের মনের আক্রোশ মিটিয়ে ইচ্ছে মতো তার প্রিয় স্ত্রীর মুখে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে একের পর এক লাথি দিয়ে ততক্ষণ পর্যন্ত দিয়েছে যতক্ষণ পর্যন্ত না তার রূহ ত্যাগ হয়, তবে কি ভয়ঙ্কর কাণ্ডই না ঘটত। ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠে ইরাক মির্জার। সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরও বেঁচে ছিলেন সাফা, কিন্তু তাকে বেঁচে থাকতে দেননি দ্বিতীয়া। নিজের হাতে মেরে ফেলেছিলেন তিনি তাকে। সে ট্রাকে তিনি উপস্থিত ছিলেন, নিজের চোখে দেখতে চেয়েছিলেন নিজের সবচেয়ে বড় শত্রুর মৃত্যু।
সুনসান রাস্তায় বড়সড় ট্রাকটা নিজের দিকে ভয়ঙ্কর গতিতে অগ্রসর হতে দেখে ভরকে যায় সাফা। চেষ্টা করে নিজের গাড়ি ঘুরিয়ে নেওয়ার, নিজে সরে যাওয়ার, কিন্তু পারে না। গাড়ি ব্রেক করার চেষ্টা করে, তাও সম্ভব হয় না। তার গাড়ির ব্রেক আগে থেকে নষ্ট করে রেখেছিলেন দ্বিতীয়া বেগম। মস্তিষ্ক অচল হয়ে আসে সাফার। আর কিছু ভাবা বা করার আগে তার গাড়িটা বিশাল ট্রাকটা ধাক্কায় উল্টে যায়। উল্টাতে উল্টাতে রাস্তার ধারের গাছের সঙ্গে গিয়ে আটকে যায়। সাফার অবস্থা তখন মৃত পায়। কিছু দূর গিয়ে ট্রাক থামিয়ে নিজের পেছনে গিয়ে দৌড়ে সাফার গাড়ির দিকে এগিয়ে গিয়েছিল দ্বিতীয়া। গাড়ির কাছে গিয়ে যখন দেখতে পেলেন সাফা এখনো বেঁচে আছে, তখন রাগে ফেটে পড়েন দ্বিতীয়া বেগম। সাফা সারা মুখ তখন রক্তে রঞ্জিত। গাড়ি উল্টে থাকার দরুন উল্টে আছে সে নিজেও। সেই মর্মান্ত দৃশ্য দেখেও মায়া হয়নি দ্বিতীয়ার। নিবু নিবু চোখে দ্বিতীয়ার দিকে তখন তাকিয়েছিলেন সাফা। কথা বলার শক্তি ছিল না তার। সাফাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করতে চান দ্বিতীয়া, কিন্তু পুরোপুরি বের করতে অসফল হয়। টেনে হিঁচড়ে কেবল সাফার দুহাত, মাথা সহ বুক পর্যন্ত অংশই বের করতে পেরেছিলেন তিনি। অতঃপর নিজের সর্বশক্তি দিয়ে ইচ্ছে মতো একের পর এক লাথি বসিয়েছে সাফার বুকে। এমনিতেই মৃতপ্রায় অবস্থা ছিল সাফার। এহেন অবস্থায় দ্বিতীয়ার করা আঘাত সহ্য করতে না পেরে প্রাণ হারান তিনি। সাফার মৃত্যুর পর দ্বিতীয়ার সঙ্গে ইমতিয়াজ মির্জার বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছেন ইরাবতী বেগম, কিন্তু সফল হতে পারেননি। তবে বোনকে দেওয়া কথা তিনি অসমাপ্ত রাখেননি। বোনকে কথা দিয়েছিলেন ছেলের বউ করবেন দ্বিতীয়াকে। তিনি দ্বিতীয়াকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে বোনকে দেওয়া কথা রেখেছেন। পার্থক্য শুধু একটাই, কথা ছিল মেঝো ছেলের সাথে বিয়ে দেওয়ার, দিয়েছেন ছোট ছেলের সাথে। কেন যেন দ্বিতীয় রাজি হয়েছিল ইরাক মির্জাকে বিয়ে করতে। কেন রাজি হয়েছিল সেই প্রশ্নের উত্তর আজও অজানা ইরাক মির্জার। সাফাকে দ্বিতীয়া বেগম ও ইরাবতী বেগম মিলে হত্যা করেছেন, এ কথা ইরাক মির্জা জানতে পেরেছিলেন আজ থেকে 15 বছর আগে। তখন আরিয়ানের বয়স 6 বছর ও আরিয়ার 4 বছর। তার জন্মদাত্রী ও তার সন্তানের জন্মদাত্রী দুজনেই মিলে হত্যা করেছে সাফা নামের নিষ্পাপ এক নারীর। কথাটা জানতে পেরে দিশেহারা হয়ে গেছে ইরাক মির্জা। তার স্ত্রী ও মা এত জঘন্য ভাবতে নিজের জান দিতে ইচ্ছে করেছিল তার। সিদ্ধান্ত নিয়েছিলেন সবাইকে জানিয়ে দিবে সব, কিন্তু জানিয়ে দিতে পারেননি তিনি। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে কাউকে কিছু জানাতে পারেননি। নিজেকে একজন স্বার্থপর কাপুরুষ হিসেবে চিনেন ইরাক মির্জা। তাই তো কেবল নিজের সন্তানদের কথাই ভেবেছিলেন তিনি। একবারও ভাবেননি সাফওয়ানের মতো নিষ্পাপ এক শিশুর কথা। অকালেই যাকে মা হারা করেছে তার সন্তানদের মা। সাফার হত্যাকারীদের পরিচয়ে সকলের সামনে তুলে না ধরে তিনি পাপ করেছেন। এ পাপের কোনো ক্ষমা নেই। দোষকারীর দোষ যে লুকায় সেও দোষী হয়। ইরাক মির্জাও দোষী। অনেকক্ষণ যাবৎ ইরাক মির্জাকে ডেকে চলেছে ইতিশান, কিন্তু কোনো প্রত্যুত্তরই করছেন না তিনি। অবশেষে বাধ্য হয়ে তার কাজ ঝাঁকায় ইতিশান। কাজ ঝাঁকাতে হুঁশ ফিরে ইরাক মির্জার। চমকে তাকান তিনি ইতিশানের দিকে। ইদানিং নিজের করা পাপের কথা একটু বেশি মনে পড়ে তার। চোখ বন্ধ করলে ভেসে উঠে ভাই ইমতিয়াজ ও ভাই ছেলে সাফওয়ানের অসহায় মুখ। কে যেন কানের কাছে এসে বলে যায় ইরাক মির্জা একটা স্বার্থপরের নাম, এক কাপুরুষের নাম। ইরাক মির্জাকে আবারও ডাকলো ইতিশান। তপ্ত শ্বাস ফেলে ইরাক মির্জা বলে, বলো বাবা। ইস্তাক মির্জা বলেন, তোর বাগ্নিকে বোঝা, শত্রুর বাড়িতে দাওয়াত খেতে যাতে চাচ্ছে সে। ভ্রু কুচকে ইস্তিয়াক মির্জার দিকে তাকিয়ে ইতিশান বলে, বাচ্চা? কে বাচ্চা মেয়ে? এতই যখন বাচ্চা তখন বিয়ে দিয়েছো কেন আমার সঙ্গে? চুপ কর তুমি, আমার কথা বোঝার চেষ্টা করো তিশান। তোমার উপরে একবার নয়, দুইবার হামলা করা হয়েছে। কে করেছে তা এখনো সুনির্দিষ্ট করে জানা যায়নি। এমন অবস্থায় আমি তোমাকে তুরাগ মাহমুদের বিবাহ বার্ষিকীতে কিছুতেই যেতে দিব না। বিবাহবাসীর নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে যদি আবার আক্রমণ করে, কখন কি করবে? উঠে দাঁড়িয়ে গেল ইতিশান। বাবার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, আমাকে তোমার দুর্বল মনে হয় বাবা? যে কেউ আমার উপর আক্রমণ করবে আর আমি হাতে হাত রেখে বসে থাকবো? এমন কিছু না তিশান, আমি জানি তুমি শক্তিশালী ও বুদ্ধিমান, তবুও আমার চিন্তা হয়। ইরাক মির্জা এগিয়ে গেলেন বড় ভাইয়ের দিকে। পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করবেন না ভাইজান, ও তো সিকিউরিটি নিয়েই যাবে, আর ফয়সাল তো সাথে যাবেই। ফয়সাল যাচ্ছে যখন, আমার তো মনে হয় না টেনশন করার কোনো কারণ আছে। ভাইয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না ইস্তিয়াক মির্জা। ইতিশান বলে, দীর্ঘশ্বাস ফেলেন ইস্তিয়াক মির্জা। বিরক্ত হয়ে বললেন, যাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু অহনাকে নিয়ে যেতে পারবে না তুমি। ভাবলেশীন ভাবে ইতিশান বলে ওঠে, আমার বউ আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব। নিজের বাপ চাচার সামনে এভাবে বলতে লজ্জা করে না তোমার?
না, একদমই না। বলে স্টাডি রুম থেকে বেরিয়ে যেতে লাগে ইতিশান। ইশতিয়াক মির্জাও ভ্রু কুঁচকে তাকিয়ে রয় তার যাওয়ার পথে। কিছুক্ষণ আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে অহনা। টাওয়াল নিয়ে নিজের চুলের সাথে যুদ্ধ করছে সে। চুল মোছার যুদ্ধ। বিয়ের আগে মা মুছিয়ে দিত, এখন নিজেই মুছতে হয়। চুল মোছাটা তার কাছে সবচেয়ে বিরক্তির কাজ। তার উপর আবার সে ভালো করে চুল মুছতেও জানে না। যত ভালো করেই সে মুছুক না কেন, চুলের পানি পড়বেই, কাপড় ভিজে যায়। চোখ মুখ কুঁচকে আয়নার দিকে তাকিয়ে টাওয়াল দিয়ে ঢসে ঢসে চুল মুছছে সে। ঠিক তখনই রুমে প্রবেশ করে ইতিশান। রুমের দরজা ভিজিয়ে দিয়ে অহনার দিকে তাকায় সে। একবার আর চোখে অহনার দিকে তাকালো, তারপর তার দিকে। আবারও মন দেয় নিজের কাছে। ইতিশান বলে, আগামীকাল এক জায়গায় যাচ্ছি আমরা, বিকেলের দিকে বের হব। মাথা ঝাঁকিয়ে ঠিক আছে বুঝালো অহনা। একবার জিজ্ঞেস করলো না যে কোথায় যাব। ভ্রু কুচকে ফেললো ইতিশান। গলা কাকারি দিয়ে উঠে সে। চুল মোছা রেখে অহনা তাকালো তার দিকে। গম্ভীর স্বরে ইতিশান বলল, আরিয়ানও যাবে আমাদের সাথে, এবং সাফওয়ানও। তড়িৎ ইতিশানের দিকে চোখ ফিরিয়ে নেয় অহনা। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। অহনার থেকে 3 হাত দূরত্ব থেকেও স্পষ্ট সে দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল ইতিশান। বুকের বাম পাশে অদ্ভুত এক জ্বলন অনুভব হলো ইতিশানের। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অহনার দিকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অহনা। ইতিশান বুঝতে পারলো সাফওয়ানের সম্মুখীন হতে হবে বলেই অস্বস্তি হচ্ছে অহনার। অহনার এই অস্বস্তি অহনার এই অস্বস্তি ইতিশানের বুকের বাম পাশে জ্বলন বাড়িয়ে দিল। সহ্য হলো না তার। সহ্য করতে না পেরে রুম থেকে অহনা নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে রুমের দরজাটা বেশ শব্দ করে বন্ধ করে দিয়ে গেল। সেই শব্দে কেঁপে উঠল অহনা। নিজের রুম থেকে বেরিয়ে এসে জোর করে শ্বাস ফেলল ইতিশান। নিজের মন মস্তিষ্কে শান্ত করে নিয়ে ফোন লাগায় আরিয়ানকে। হসপিটাল থেকে আসার পর থেকে সাফওয়ান ও আরিয়ান যেন অদৃশ্য হয়ে গেছে। সহজে ইতিশানের সামনে পড়ে না। তার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়ায় আরিয়ান। আর সাফওয়ান তো রুম থেকে বেরোয় না। 3 বেলা খাবারটাও এখন সে বাপ চাচা ভাইদের সাথে বসে খায় না, রুমে বসে খায়। তার এই আচরণ সকলে অবাক। কি কারণে সে এমন করছে তা তাকে জিজ্ঞেস করা হয়েছে অসংখ্যবার, কিন্তু একবারও প্রতিউত্তর করেনি সাফওয়ান। বড়রাও তেমন মাথা ঘামায়নি। ছেলে বড় হয়েছে, এখন নিজের মর্জির মতো ঘুরে বেড়াবে, এটাই তো স্বাভাবিক। ইতিশানের ভাবনার মাঝে ফোন রিং হতে হতে কেটে গেল। ভ্রু কুঁচকে গেল তার। রাগ লাগলো প্রচন্ড। সে না হয় রাগ অভিমান করে বলেছে তার সামনে না আসতে, তাই বলে কি তারা আসবে না? এতদিন যাবৎ নিজের আদরের ছোট ভাইদের ভালো করে মন ভরে দেখতে না পেরে তাদের সঙ্গে কথা না বলে তারও খারাপ লাগছে। আর ভালো লাগছে না এই রাগ অভিমান। এখন বানর দুটোকে খুঁজে বের করে কান মলা দিয়ে জিজ্ঞেস করবে, কত বড় সাহস তোদের, আমাকে ইগনোর করিস? আমি সামনে আসতে মানা করেছি তাই আসবি না? আমার এত বাধ্য কবে থেকে হলি তোরা? ভেবে হনহনিয়ে ভেতরে প্রবেশ করে ইহতিশান। রুমের দরজা নক না করে ভেতরে প্রবেশ করলো সে। দরজা খোলাই ছিল তাই সমস্যা হলো না। রুমের লাইট জ্বালাতে অন্ধকারাচ্ছন্ন রুমটি মুহূর্তে আলোকিত হয়ে ওঠে। বিছানার দিকে চোখ পড়তেই দেখে সেখানে উপর হয়ে ঘুমোচ্ছে সাফওয়ান। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো সে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 1:30 বাজে। ইতিশানের মতে ঘুমানোর সঠিক সময় এবং একমাত্র সময় হচ্ছে রাত। সকাল হচ্ছে প্রয়োজনীয় সকল কাজ করার সময়, আর রাত ঘুমানোর জন্য। সময় রেখে অসময়ে সাফওয়ানকে ঘুমোতে দেখে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইতিশান। সাফওয়ানের দিকে এগিয়ে গিয়ে দুবার ডাকলো তাকে, কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন সাফওয়ানের কান পর্যন্ত পৌঁছালো না সে ডাক। এতে মেজাজ আরো বিগড়ে গেল ইতিশানের। ওয়াশরুমে গিয়ে এক মগ পানি এনে ছুঁড়ে মারলো সাফওয়ানের মুখ বরাবর। ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে সাফওয়ান। তার মুখমণ্ডল, চুল, বিছানার চাদর, বালি সব ভিজে গেছে। সদ্য ঘুম ভাঙা বিস্মিত চোখে সামনে তাকাতে ইতিশানকে দেখে আশ্চর্য হলো সাফওয়ান। চোখ বড় বড় করে নিষ্পলক তাকিয়ে রইল ইতিশানের পানে। তাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠল ইতিশান। এই, এইভাবে তাকিয়েছিস কেন আমাদের দিকে? এবার যেন হুঁশ ফিরল সাফওয়ানের। চোখ মুখ ডোলে পুনরায় তাকালো সে ইহতিশানের দিকে। না, সে স্বপ্ন দেখছে না। তার সামনে সত্যিই ইহতিশান দাঁড়িয়ে আছে। সাফওয়ানের লালচে বর্ণ ধারণ করা ফুলে যাওয়া চোখের দিকে তাকিয়ে ইহতিশান বলল, সারা রাত ঘুমাসনি? রাতে ঘুমানোর শব্দটা সাথে এখন পুরোপুরি অপরিচিত হয়ে উঠেছে সাফওয়ান। ইদানিং রাতে শত চেষ্টা করার পরেও ঘুম হয় না তার। সারা রাত নির্ঘুম কাটিয়ে দুপুর 12টার দিকে চোখ লাগে। তারপর 12টা থেকে 3টে পর্যন্ত 3 ঘন্টা ঘুমায় সে। অতঃপর ঘুম থেকে উঠে কোনোরকম গোসল সেরে নিচে গিয়ে খাবার খেয়ে নেয়। সারাদিন রুমেই কাটে তার। শেষ কবে 3 বেলা খাবার খেয়েছিল মনে পড়ে না। আজকাল সে দিনে 1 বেলা খাবার খায়, আর রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ে। ইতিশান বলল, কিছু বলছিস না কেন? আমি রেগে যাচ্ছি কিন্তু। কি বলবো? থতমত খেয়ে প্রশ্ন করলো সাফওয়ান। এতদিন পর ইতিশানের সম্মুখীন হয়
থতমত খেতে হয়েছে তাকে। চোয়াল ঝুলে গেছে তার। দাঁতে দাঁত চেপে সাফওয়ানের দিকে তাকিয়ে রয়েছে ইতিশান। সে নিজে থেকে কথা বলতে এসেছে, তবুও কথা বলছে না এই বানরটা। ফুস করে শ্বাস ফেলে বলল, শোন, আগামীকাল বিকেলের দিকে একটা অ্যানিভার্সারি ইনভাইটেশন আছে আমাদের। তোকেও ইনভাইট করেছে। তুরাক মাহমুদের স্ত্রী তোর গান ও তোকে খুব পছন্দ করে, তাই তৈরি থাকিস, বিকেলের দিকে বেরোবো। আর শোন, ওই আরেন বানরটা একা থেকে কি করবে, তোর সাথে ওকেও নিয়ে নিস। বলে রুম থেকে বের হতে উদ্যত হলো ইতিশান। আকস্মিক দৌড়ে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো সাফওয়ান। সকাল থেকে বেশ অস্বস্তি অনুভব হচ্ছে অহনার। এক বাড়িতে এক ছাদের নিচে থেকেও হসপিটাল থেকে আসার পর পর্যন্ত সাফওয়ানের সম্মুখীন সে কেবল হাতে গোনা একবারই হয়েছে। সাফওয়ান যেভাবে নিজেকে রুমে বন্দি করে রাখে, ঠিক সেভাবে সেও লুকিয়ে লুকিয়ে বেড়ায় সাফওয়ান থেকে। কিন্তু আজ আজ তো একে অপরের সম্মুখীন হতেই হবে ভেবেই তপ্ত শ্বাস ফেলে আলমারি থেকে ফাংশনে পরে যাওয়ার জন্য একটা মেহরুনের জর্জেট শাড়ি বের করলো। বিয়েতে অনেকগুলোই শাড়ি উপহার পেয়েছে সে, সেখান থেকে এই শাড়িটা আজকে পরে যাওয়ার জন্য পছন্দ করেছে সে। এখন গোসলে যাবে, অতঃপর বেরিয়ে এসে তৈরি হবে। আজ ইচ্ছে করেই দুপুরে খাবারকে তারপর এখন গোসল করছে সে। এটাই তার একটা অভ্যাস। কোথাও যেতে হলে শুধু গোসল করে তারপর তৎক্ষণাৎ তৈরি হতে হয় তার। তার নয়তো শান্তি লাগে না। ওয়াশরুমে এমন জর্জেট শাড়ি পরা বেশ ঝামেলার ব্যাপার, তাই শুধু সায়া ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ৪৫ মিনিট লাগিয়ে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হওয়ার আগে ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে সারা রুমে চোখ বুলিয়ে নিল সে। না, ইতিশান নেই, এখন নিশ্চিন্তে ওয়াশরুম থেকে বের হতে পারবে সে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তার রাখা শাড়ির জায়গায় কয়েকটা শপিং ব্যাগ রাখা। বিস্মিতের সাথে শপিং ব্যাগের জিনিসগুলো বের করলো সে। শিফন জর্জেটের গাঢ় নীল রঙের শাড়ি। নীল রঙের শাড়িটির নীল পাথরের সুন্দর কারুকাজ করা অসম্ভব সুন্দর শাড়িটি থেকে চোখ ধাঁধিয়ে উঠল অহনার। শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, জুয়েলারি, প্রয়োজনীয় সবকিছুই রাখা, সাথে একটা ছোট্ট চিরকুটও রয়েছে। শাড়িটা রেখে বা চিরকুটটা হাতে তুলে নেয়। চিরকুটে সুন্দর হাতের লেখায় লেখা বাক্যগুলো পড়ে শিহরিত হলো অহনার হৃৎপিণ্ড। চিরকুটিতে লেখা, প্রিয় ভ্রমর, এই সুন্দর নীল রঙের শাড়িটি এবং শাড়ির সঙ্গের বাকি সব কিছু, এমনকি আমিও, একান্তই আপনার। ইতি, আপনার একান্ত ব্যক্তিগত মির্জা সাহেব। শাড়িটি সুন্দর করে পরে নিয়ে তৈরি হলো অহনা। মুখে ফেস পাউডার লাগিয়ে দু চোখে চিকন করে কাজল লাগিয়ে নেয় সে। সাধারণত সে বেশি গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করে না, কিন্তু আজকে করলো। শাড়ি জুয়েলারির সাথে এই লিপস্টিকটাও ছিল, একদম গাঢ় মেরুন রঙের লিপস্টিক। গাঢ় মেরুন রঙের লিপস্টিক দ্বারা ঠোঁট রাঙাতে অহনার নিজের কাছেই নিজেকে মারাত্মক সুন্দর লাগলো। লিপস্টিকের রংটি তার ফর্সা মুখশ্রীতে ফুটে উঠেছে। গাঢ় নীল রঙের শাড়িটিও তার ফর্সা গায়ে বেশ শোভা পেয়েছে। সুন্দর করে চুল বেঁধে নিল সে। সম্পূর্ণভাবে তৈরি হয়ে আয়নায় চোখ বুলিয়ে নিজেকে দেখতে লাগলো। নিজেকে দেখে নিজেরই কেমন যেন লজ্জা লাগছে তার। এই মুহূর্তে তার মাথায় আর অন্য কোনো কথা আসছে না। বারংবার একটা কথা ভেবেই তার অবচেতন মন অস্থির হয়ে উঠছে। এভাবে কিভাবে ইতিশানের সামনে যাবে সে? তার কেন এত লজ্জা লাগছে সে জানে না। সে শুধু এতটুকুই জানে তার প্রচন্ড লজ্জা লাগছে। আকস্মিক দরজা খুলে রুমে প্রবেশ করে সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীকে দেখে থমকে গেল ইতিশান। অপরদিকে অহনার চোখও আটকে গেল। সাদা শার্টের উপর তার শাড়ি রঙের সঙ্গে ম্যাচিং গাঢ় নীল রঙের কোট প্যান্ট পরা ইতিশানের উপর নিষ্পিলক অহনার দিকে তাকিয়ে থেকে ক্ষীণ অথচ ধীর কণ্ঠে ইতিশান বলল, খুব সুন্দর লাগছে। লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল অহনা। ইতিশানের এহেন ধারালো দৃষ্টি সহ্য করতে পারছে না সে। বুক কাঁপছে তার। একটা খুব সুন্দর রিসোর্টে নিজের অ্যানিভার্সারি পার্টি থ্রু করেছে তুরাগ মাহমুদ। রিসোর্টে এসে পৌঁছেছে অহনা, ইতিশান, ফয়সাল ও কয়েকজন গার্ড। আরিয়ান ও সাফওয়ান তারা এখনো এসে পৌঁছায়নি। ইতিশান ভেবেছিল ওরা আসলে পরে ভেতরে একসাথে যাবে, কিন্তু তুরাগ নিজে এসে ভেতরে নিয়ে এসেছে তাকে। ইতিশান মানা করলেও শোনেনি সে, উল্টো টিপ্পনি কেটে বলেছে, আপনার ভাইয়েরা কি ছোট নাকি যে হারিয়ে যাবে? অহনা ইতিশানকে ভেতরে নিয়ে গিয়ে নিজের স্ত্রী তাসলিমার সঙ্গে পরিচয় করে দিল তুরাগ। ইতিশানের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে অহনা। তার এক হাত সযত্নে আঁকড়ে ধরে আছে ইতিশান, যেন সে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, হাত ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অবশ্যই এতে সুবিধাই হয়েছে অহনার। অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মধ্যে প্রচন্ড ভয় লাগে অহনার। ইতিশান হাত ধরে রাখায় এখন অত ভয় লাগছে না তার। ইতিশানের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আশেপাশেই চোখ বুলিয়ে দেখছে অহনা। রিসোর্টটা আসলেই খুব সুন্দর। আকস্মিক মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তিকে দেখে ভয়ে শ্বাস আটকে গেল অহনার। চোখ বড় বড় হয়ে গেল। ভয়ে বুক কাঁপতে লাগলো। হাত পা কেঁপে উঠল থরথর করে।
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে চিনতে একটুও বেগ পেতে হলো না অহনার। ব্যক্তিটি বিভ্রম নিয়ে তাকিয়ে আছে তারই দিকে। এই ব্যক্তিটি তার জীবনের সবচেয়ে বড় আতঙ্কের নাম। নিজের হাতে সযত্নে বন্দি থাকা নরম তুলতুলে হাতটার মৃদু কম্পন টের পেল ইতিশান। কাপা হাতে ইতিশানের হাত খামচে ধরেছে অহনা। চৌকিতে অহনার দিকে তাকিয়ে তার ভয়ার্ত মুখ দেখে আশ্চর্য হয়ে গেল ইতিশান। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল। হোয়াট হ্যাপেন অহনা? এনিথিং? নিজের সম্পূর্ণ কথা শেষ করতে পারল না ইতিশান। ইতিশানের দিকে ঘুরে নিজের দুহাত দ্বারা তার বাহু আঁকড়ে ধরে কাপা গলায় অহনা বলল। আমি থাকবো না এখানে, চলুন না বাড়ি ফিরে যাই। একবার সামনে তাকিয়ে থাকা তুরাগ মাহমুদ ও তার স্ত্রী তাসলিমার দিকে তাকালো ইতিশান। তাসলিমা কৌতূহলী চোখে তাকিয়ে থাকলো। তুরাগ স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে। তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে অহনার দিকে তাকালো ইতিশান। বুক হাঁপড়ের ন্যায় উঠানামা করছে অহনা, চোখের দৃষ্টি অশান্ত। উদ্বিগ্ন চিত্তে সে তাকিয়ে আছে ইতিশানের পানে। নিজের বাহু থেকে অহনা দু হাত ছাড়িয়ে নিয়ে নিজের দুহাতে অহনার দুহাত আঁকড়ে ধরে ইতিশান বলল। রিল্যাক্স, কি হয়েছে তোমার? কোনো প্রতিউত্তর করল না অহনা। তার একটাই কথা, এখানে আর এক মুহূর্ত থাকবে না সে। কোনোভাবেই ইতিশান শান্ত করতে পারছে না অহনাকে। উপস্থিত সকলের সামনে, বিশেষ করে তুরাগ ও তাসলিমার সামনে অস্বস্তিতে পড়ে গেল ইতিশান। যদিও নিজের অস্বস্তি কিংবা সকলের অদ্ভুতভাবে তাকিয়ে থাকাকে পাত্তা দিল না সে ব্যস্ত তার অর্ধাঙ্গিনীকে নিয়ে। তাসলিমা অহনাকে উদ্দেশ্য করে বলে। কি হয়েছে তোমার বোন? বলো আমাদেরকে না বললে আমরা বুঝবো কি করে তোমার সমস্যাটা? ইতিশান বলল। হ্যাঁ, তোমার কিসের সমস্যা হচ্ছে সেটা যদি তুমি আমাকে না বলো, তাহলে আমি তোমার সমস্যার সমাধান করব কি করে? শক্ত করে নিজের দু চোখ বন্ধ করে নিল অহনা। চোখের কার্নিশ ঘেঁষে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হতভম্ব হয়ে গেল ইতিশান। কয়েক মুহূর্ত অহনার দিকে তাকিয়ে থেকে তুরাগ ও তাসলিমার দিকে তাকিয়ে বলল। ছোট মানুষ তো, কি জানি কি হয়েছে, সবার সামনে দেখে হয়তো বলছে না। তাসলিমা চটজলদি রিসোর্টের রুমগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলল। আপনি বরং ওকে নিয়ে কোনো একটা রুমে গিয়ে বসুন ভাইয়া, এতে কিছুক্ষণ রেস্টও নিতে পারবে ও। শরীর খারাপ লাগছে হয়তো ওর, কিছুক্ষণ রেস্ট নিলেই ভালো অনুভব করবে। নিজের কথা শেষ করে মৃদু হাসে তাসলিমা। নিতান্তই মিষ্টভাষী নরম মনের একজন মেয়ে সে। সৌজন্যমূলক হেসে অহনাকে নিয়ে রুমগুলোর দিকে এগিয়ে যেতে উদ্যত হয় ইতিশান। কিন্তু অহনা নড়ল না। সে শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ডান পাশে। সেই ব্যক্তিটিকে এখন আর দেখা যাচ্ছে না, তবে ব্যক্তিটি এখানেই ছিল। অহনা স্পষ্ট মনে আছে এখানেই দাঁড়িয়েছিল ব্যক্তিটি, কিন্তু এখন তাহলে কোথায় গেল? ভয়ার্ত চোখে অহনাকে ডান পাশে তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে ইতিশানও তাকালো সেদিকে। আকস্মিক পেছন থেকে ভেসে আসা প্রশ্নে পেছন ফিরে তাকায় ইতিশান। তাকাতেই দেখতে পেল সাফওয়ান ও আরিয়ানকে। ভ্রু কুচকে সাফওয়ান তাকিয়ে আছে তাদেরই দিকে। প্রশ্নটা সেই করেছে। ইতিশান গম্ভীর কণ্ঠে বলে। জানি না। বলে অহনার হাত টেনে ধরে সে বলে। চলো রুমে গিয়ে রেস্ট নেবে কিছুক্ষণ। চোখ তুলে ইতিশানের দিকে তাকালো। বুক ধক করে উঠল ইতিশানের। চোখের দৃষ্টি অস্বাভাবিক অহনার। ইতিশানের থেকে দৃষ্টি সরিয়ে এবার সাফওয়ানের দিকে তাকায় অহনা। তার সাথে সাথে ইতিশানও তাকালো। সাফওয়ান আগে থেকে তাকিয়েছিল অহনার দিকে, যার দরুন চোখাচোখি হলো দুজনের। কুচকানো হৃদয় শিথিল হলো সাফওয়ানের। যেদিকে সেই ব্যক্তিটি দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেদিকে আঙ্গুল তাক করে আকস্মিক সবাইকে অবাক করে দিয়ে অহনা বলে ওঠে। ওই যে ওখানে দেখেছি আমি তাকে, সে এখানে কি করে এলো? চোখের দৃষ্টি ধীর হয়ে এলো ইতিশানের। সে এতক্ষণ যাবৎ জিজ্ঞেস করার পরও বলেনি, অথচ সাফওয়ান একবার জিজ্ঞেস করা মাত্রই বলে দিল। অহমিকায় আঘাত লাগলো ইতিশানের। চল শক্ত হয়ে গেল। যা দৃষ্টি এড়ালো না সাফওয়ানের। উষ্ণ শ্বাস ফেলল সে। শক্ত করে অহনার হাত চেপে ধরে ইতিশান গম্ভীর স্বরে বলল। এখানে থাকতে চাচ্ছ না তাই না? সমস্যা নেই, চলো এখনই বাড়ি ফিরবো আমরা। শক্ত করে অহনার হাত চেপে ধরে ইতিশান গম্ভীর স্বরে বলল। ওর শরীর খারাপ করছে, এখানে আর থাকা সম্ভব নয় আমাদের পক্ষে, আমাদের যেতে হবে। তুরাগ ও তাসলিমার দিকে তাকিয়ে ক্ষীণ হেসে ইতিশান বলল। এই মাত্র আসলেন আর এখনই চলে যাবেন বলছেন? এটা কিন্তু ঠিক নয়। আরো কিছুক্ষণ থাকুন, খাওয়া দাওয়া করে তারপর না হয় যাবেন। জি ধন্যবাদ, আপনি ব্যস্ত হবেন না। এখানে আমার স্ত্রীর সমস্যা হচ্ছে, আর যেখানে আমার স্ত্রীর সমস্যা হবে সেখানে আমি থাকতে চাই না। কিন্তু ও তো ওর সমস্যাটা বলছেও না। সেটাই তো আরো বড় সমস্যা। সে যাই হোক, আমি আরও যাবো, শুধু সাফওয়ান আরিয়ান থাকবে।
তুরাগ নির্বিকার থাকলেও তাসলিমা অসন্তুষ্টি প্রকাশ করলো। শেষের কথাটা সাফওয়ানদের দিকে তাকিয়ে বলল ইতিশান। সাফওয়ান ও আরিয়ান ভেবেছিল ভাইয়ের সাথে তারাও চলে যাবে, কিন্তু ইতিশান থাকতে বলায় থেকে গেল তারা। আর যাই হোক, ভাইয়ের কথার অবাধ্য হবে না তারা। তার উপর তারা সবাই যদি আসা মাত্রই চলে যায় তবে বিষয়টা খারাপ দেখাবে, তাই থেকে গেল তারা। ইতিশান ও অহনা চলে যাওয়ায় মন খারাপ হলেও সাফওয়ান ও আরিয়ান থেকে যাওয়ায় খুশি হলো তাসলিমা। সে ব্যস্ত হয়ে উঠল সাফওয়ানের সঙ্গে পরিচিত হতে। সাফওয়ান ও তার গলা স্বর উভয় ভীষণ পছন্দ তাসলিমা। সারা রাস্তায় অহনার সাথে কোনো কথা বলেনি ইতিশান। অহনা যে কথা বলেছে এমন নয়, সে এখনো ভয়ে জড়সড় হয়ে আছে। কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না সেই নাম না জানা ব্যক্তিটি। সে কি নাম জানতো সেই ব্যক্তিটি? মনে পড়ছে না তো তার। মাথা আউলিয়ে গেছে তার। গুটিসুটি মেরে বেডের এক কোণে বসে আছে অহনা। ভয়ের কারণে বুকে যে কম্পন শুরু হয়েছিল এখনো যাবৎ সে কম্পন থামেনি। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে কেঁপে ওঠে, সেদিকে তাকায়। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে ইতিশান। প্রতিদিন ঘুম থেকে উঠে গোসল সেরে ফেলে ইতিশান। আজও সকালে ঘুম থেকে উঠে গোসল করেছে, তবে এখন আবারও কেন গোসল করলো জানা নেই অহনার। মোট দেশে জানতেও চায় না। এতক্ষণ যাবৎ একা একা বসে থাকতে ভীষণ ভয় করছিল অহনার। এখন ইতিশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কিঞ্চিত স্বস্তির শ্বাস ফেললো সে। চুল মোছা শেষে টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে এসে ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। কিছুক্ষণ ইতিশানের দিকে তাকিয়ে থেকে অহনা বুঝতে পারলো ইতিশান ইগনোর করছে তাকে। অহনা তাকিয়ে আছে বুঝতে পেরে ল্যাপটপ বন্ধ করে অহনার দিকে তাকালো সে। দেখলো এখনো অহনার মুখে ভয়ের ছাপ। কিসের এত ভয় তার? তা জানার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো প্রশ্নই করলো না ইতিশান। প্রশ্ন করে লাভই বা কি? অহনা তো তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। মনের কোণে অভিমান জমেছে ইতিশানের, রাগও লাগছিল ভীষণ। আর সেই রাগকে দমাতে মাথা ঠান্ডা করার জন্যই কিছুক্ষণ আগে গোসল করেছে। তাসলিমার বিশেষ অনুরোধে তাকে গান গেয়ে শোনাতে হবে সাফওয়ান। শুধু তাসলিমা নয়, উপস্থিত প্রায় সকলেরই অনুরোধ এটা। সকলের অনুরোধ রাখলো সাফওয়ান। সে জিজ্ঞেস করলো তাসলিমাকে কি গান শুনতে চায় সে। তাসলিমা বলল, আপনার যেটা ইচ্ছে ওটাই গান। গিটারের টুংটাং শব্দ তুললো সাফওয়ান। আগে গান গাওয়ার সময় হৃদয় সুখানুভূতিতে ভরে উঠত তার, কিন্তু আজকাল গান গাওয়ার সময় বিচ্ছেদের যন্ত্রণায় হৃদয় জর্জরিত হয়ে ওঠে তার। উষ্ণ শ্বাস ফেলে গান ধরল সে। আরিয়ান ও সৈয়দ দুজনে ওয়াশরুমে গেছে, তাই একা একা বসে আছে সাফওয়ান। আশেপাশের মেয়েরা একটু পরপর ঘুরে ঘুরে দেখছে তাকে। আকস্মিক এক পরিচিত ব্যক্তি এসে তার সম্মুখে চেয়ারে বসে চোখ তুলে তার দিকে কৌতূহলী চোখে তাকায় সাফওয়ান। সম্মুখে বসে থাকা অপরিচিত ব্যক্তিটি তার দিকে হাত বাড়িয়ে দিয়ে সগৌরবে বলে ওঠে, হ্যালো, আই এম আয়াজ খন্দকার, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যানের একমাত্র ছেলে। মনোযোগ সহকারে ল্যাপটপে কি যেন করছে আহান। ভ্রুকুচকে ল্যাপটপে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে। ঘন্টাখানেক আগে অফিস থেকে বাসায় এসেছে। বিয়ের পর থেকে বাবার সাথে অফিস বসে আহান। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো হায়াত। তার দিকে তাকিয়ে হেসে তাকে নিজের কাছে ডাকে আহান। এগিয়ে এসে আহানের পাশে বসে মুচকি হাসলো হায়াত। ল্যাপটপ বন্ধ করে পাশে রেখে দিল আহান। হায়াতের শ্যামলামাটে মলিন মুখশ্রীর দিকে তাকিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল সে। দুহাতে শক্ত বাঁধনে আবদ্ধ করে নিয়ে বলল, আহানের প্রশ্নের উত্তর দিল না হায়াত। কিছুক্ষণ চুপ থেকে ক্ষীণস্বরে আহান বলল, চট করে মাথা তুলে আহানের মুখ পানে তাকিয়ে হায়াত বলল, চোখ ছলছল করছে হায়াতের, পলক ফেললেই ঝরে পড়বে অশ্রুকণা। চাপা দীর্ঘশ্বাস ফেললো আহান। হায়াতকে আবারও বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, বলেই ফুপিয়ে উঠল হায়াত। আহানের হাতের বাঁধন ধীর হলো। অত্যন্ত কোমল কণ্ঠে সে বলল, চমকে আহানের দিকে তাকালো হায়াত। মাথা নাড়িয়ে না বোঝালো, হাসলো আহান। হেসেই বলল, একটু থেমে হায়াতের চোখের দিকে তাকি আহান পুনরায় বলে। বিস্ময়ের সাথে প্রশ্ন করলো হায়াত। অন্যমনস্ক হয়ে আহান বলল। হায়াতের কান্না ছড়ানো কণ্ঠে বলা কথায় তার দিকে তাকিয়ে মুচকে হাসলো হায়াত। তাকে হাসতে দেখে ভ্রুকুচকে ফেললো হায়াত। আহান বলল, হায়াত মাথা নিচু করে আছে। আহান আবারও বলে। শেষের কথাটা মিনমিনিয়ে বলল আহান। তার বলার ধরনে হেসে ফেলে হায়াত। আহান বলে, মাথা নাড়িয়ে সম্মতি জানালো হায়াত। বলে হায়াত চলে যেতে উদ্যত হলে আহান হাত ধরে টেনে ধরে। হায়াত কৌতূহলী চোখে তাকাতেই তাকে টেনে নিজের কোলের উপর বসায় আহান। হায়াত ছাড়া পাওয়ার জন্য ছটফট করে কিছু বলতে নিতেই তার গালে নিজের ঠোঁট চেপে ধরে আহান। উষ্ণ স্পর্শে থমকে গেল হায়াত। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ক্ষীণস্বরে আহান বলল, তুরাগ মাহমুদের অ্যানিভার্সারি পার্টি শেষে মির্জেস ম্যানশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাফওয়ান ও আরিয়ান। তাদের সাথে সৈয়দও রয়েছে। গাড়ির মধ্যে বসে বসে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে সাফওয়ান। চিন্তিত দেখাচ্ছে তাকে। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে ডাকে আরিয়ান।
স্বাভাবিক গলায় উত্তর দিল সাফওয়ান। আরিয়ান বলল, সাফওয়ান ভাই, বল। ওই যে ওই লোকটা, কি নাম যেন? আয়াজ খন্দকার না অন্ধকার? বোকা হেসে আরিয়ান বলে। যাই হোক না কেন, ওই লোকটা এত কথা কেন বলছিল তোমার সাথে? আরিয়ানের দিকে তাকিয়ে সাফওয়ান বলে, খন্দকার? কেন, কথা বললে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। আসলে অপরিচিত হয়ে প্রথম দেখাই এত কথা বলছিলে, দেখে অবাক হয়েছি একটু আমি। কিছুই বলল না সাফওয়ান। আরিয়ানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সামনে তাকায় সে। তার ডান হাতে তার ফোন। নোটিফিকেশনের শব্দে ফোন স্ক্রিনে তাকায় সে। অপরিচিত নাম্বার থেকে টেক্সট এসেছে। পার্টিতে আয়াজ খন্দকার তার থেকে তার নাম্বার নিয়েছিল। সামনে থেকে নাম্বার চাওয়া মুখের উপর মানা করতে পারেনি সে, আর মানা করার কোনো কারণও ছিল না। তাই আয়াজের সাথে নাম্বার আদান প্রদান করেছে সে। আয়াজ বলেছিল সে টেক্সট করবে সাফওয়ানকে। সাফওয়ান ভাবলো হয়তো আয়াজই টেক্সট করেছে। সাফওয়ানের সন্দেহ সঠিক বের হয়, কিন্তু টেক্সটটা পড়তে মাথায় আগুন জ্বলে উঠে তার। হাত মুষ্টিবদ্ধ করে রাগে কাঁপতে লাগলো সে। রাত প্রায় 1টা। ঘুমের ঘরে ডুকরে কেঁদে উঠল অহনা। ক্ষীণস্বরে ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, ছাড়ুন, ছাড়ুন আমাকে। অহনার কান্নার শব্দ ঘুম ভেঙে গেল ইতিশানের। চোখ মেলে অহনার দিকে ঘুরে শুনল সে। এমন না যে আজ প্রথম ঘুমের ঘরে কেঁদে উঠছে অহনা, এর আগেও বহুবার এভাবে ঘুমের ঘরে ডুকরে কেঁদে উঠে ছাড়ুন ছাড়ুন বলে চিৎকার করেছে সে। এর আগে যতবার এমন হয়েছে প্রত্যেকবার অহনাকে নিজের বক্ষ মাঝে আঁকড়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়েছে ইতিশান। জড়িয়ে ধরে মাথায় হাত বুলানো মাত্রই কান্না থেমে যেত অহনার, আর পুনরায় ঘুমে তলিয়ে যেত, যেন নিজের সবচেয়ে সুরক্ষিত স্থানটার সন্ধান পেয়েছে সে। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা কিছুতেই স্মরণ করতে পারত না অহনা। প্রত্যেকবার ঘুম থেকে উঠে নিজেকে ইতিশানের বুকে দেখে তার থেকে ছিটকে দূরে সরে যেত। মনে করার চেষ্টা করতো রাতের ঘটনা, কিন্তু কিছুতেই মনে করতে পারতো না। প্রত্যেকবারের ন্যায় এবার আর অহনাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয় না ইতিশান। আজকে এই কান্নার রহস্য ভেদ করেই ছাড়বে সে। শোয়া থেকে উঠে রুমের লাইট জ্বালিয়ে এসে বেডে অহনার পাশে বসে তাকে ডাকতে লাগলো, ইতিশান। ঘুম ছুটে গেল অহনা। চমকে উঠে বসলো সে। খুব খারাপ স্বপ্ন দেখেছে সে, খুব খারাপ। ইতিশানকে নিজের সামনে বসে থাকতে দেখে তড়িৎ গতিতে তাকে জড়িয়ে ধরে আবার ডুকরে কেঁদে উঠে অহনা। আকস্মিক হামলায় হতবাক হয়ে গেল আর নিজেকে সামলে নিল ইতিশান। দীর্ঘশ্বাস ফেলে অহনার পিঠে হাত রেখে তাকে আগলে ধরল সে। তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে অহনা। কান্নার দমকে হিচকি উঠে গেছে তার। ইতিশান নিজের এক হাত অহনার মাথায় রাখলো। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ক্ষীণ স্বরে অহনাকে ডেকে উঠল সে। অহনা, অহনা। অহনা সাড়া দিল না। ইতিশান সময় দিল অহনাকে। কয়েক মুহূর্ত অতিবাহিত হতেই কান্না কিঞ্চিত থেমে গেল অহনার। অহনার মাথা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে ইতিশান পুনরায় ডাকলো তাকে। ভ্রমর। চোখ তুলে ইতিশানের দিকে তাকালো অহনা। তার নিঃশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। বুক হাঁপড়ে নেয় উঠানামা করছে। চোখের জলে নরম তুলতুলে ফর্সা গালটা ভিজে উঠেছে। সযত্নে অহনা চোখের পানি মুছে দিল ইতিশান। বলল, খারাপ স্বপ্ন দেখেছো? মাথা নাড়িয়ে সম্মতি জানালো অহনা। ইতিশান বলল, কি দেখেছো স্বপ্নে? উত্তর দিল না অহনা। ইতিশান থেকে সরে আসতে চাইল সে, কিন্তু ইতিশান দিল না। সে শক্ত করে অহনাকে নিজের বুকের সাথে চেপে ধরে তার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে, বলতে চাও না আমাকে? তবে তাকে বলবে, সাফওয়ানকে। যাও বলে আসো। বলে অহনাকে ছেড়ে দিল ইতিশান। অহনা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল তার দিকে, অথচ সে একদম স্বাভাবিক। ভাঙা গলায় অহনা বলল, কি বলছেন আপনি? কেন, শুনতে পারছো না নাকি বুঝতে পারছো না? অহনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইতিশানের দিকে। ইতিশান বলল, পার্টিতেও তো কতবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা হচ্ছে তোমার, কিন্তু কই, তুমি তো কিছু বললে না আমাকে। কিন্তু সাফওয়ান জিজ্ঞেস করে ঠিকই বললে, তাই আমি ভাবলাম এখন হয়তো ও কি বলতে চাও। এতক্ষণে কান্না পুরোপুরি থেমে গেছে না। সে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে ইতিশানের দিকে। বার কয়েক শুকনো ঢোক গিলে অহনা বলে, আপনি সে কথা ধরে বসে আছেন? তা নয়তো কি করব? আমার বউ আমার চেয়ে বেশি অন্য কাউকে বিশ্বাস করে, এইটা আমার পক্ষে সহ্য করা কিছুতেই সম্ভব নয়। শেষের কথাটা বেশ জোরেই বলল ইতিশান। কেঁপে উঠে অহনা। ইতিশানের চোখ মুখ গম্ভীর, অথচ কণ্ঠে প্রচন্ড রাগের বহিঃপ্রকাশ। এই মুহূর্তে ইতিশানকে দেখে ভয় লাগছে অহনার। কাঁপা কাঁপা গলায় সে বলল, এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। পার্টিতে আমি যাকে দেখেছি তার সম্পর্কে আপনি জানেন না। আপনাকে বললেও আপনি বুঝতেন না। তার সম্পর্কে আমিই জানি না, এইটাই তো আমার সবচেয়ে বড় সমস্যা। অহনা, আমি কেন জানি না তার সম্পর্কে? তুমি কেন জানো না আমাকে? আমার বউ সম্পর্কে আমি কিচ্ছু জানি না, অথচ আমার ভাই সব জানে।
কেন? কেন অহনা? আমার বইয়ের সম্পর্কে জানার অধিকার আমার কেন নেই? আমি আমার অধিকার চাই অহনা। আমি তোমার সম্পর্কে সব জানতে চাই। ইতিশানের কখনো অহনার সাথে উচ্চস্বরে কথা বলেনি, আর না তার সামনে কারোর সাথে উচ্চস্বরে কথা বলেছে। আজ হঠাৎ করে ইতিশানকে এভাবে উচ্চস্বরে কথা বলতে দেখে ঘাবড়ে গেল অহনা। ভয় পেয়ে গেল ভীষণ। অহনা তাকে ভয় পাচ্ছে বুঝতে পেরে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো ইতিশান। বসা থেকে আকস্মিক হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ ওভাবে শুয়ে থেকে নিজেকে শান্ত করে চোখ মেলে ঘাড় কাত করে অহনার দিকে তাকিয়ে উঠে বসে। হাঁটু বাজ করে হাঁটুতে মাথা রাখি নিঃশব্দে কাঁদছে অহনা। ইতিশান ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিজের দুহাত অহনার দুগালে আঁকড়ে ধরে কোমল কণ্ঠে বলে। ভয় পেয়েছ? ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে সম্মতি জানায় অহনা। কিঞ্চিত হেসে ফেলে ইতিশান। তার সেই মনোমুগ্ধকর হাসি দেখে ভয় অনেকটাই কেটে গেল অহনার। অহনার ভ্রমর কালো চোখের দৃষ্টির সঙ্গে নিজের ডার্ক ব্রাউন চোখের দৃষ্টির সম্মিলন ঘটিয়ে স্নেহমাখা গলায় সে বলে। বলবে না আমাকে? আমি কি তোমার বিশ্বাসের যোগ্য নই ভ্রমর? বলতে চাই তো, কিন্তু কিন্তু কি? ইতিশানের কণ্ঠে উদ্বেগ। অহনা ক্ষীণ স্বরে বলে। ভয় হয় যে। মিসেস ইহতিশান মির্জার ভয় পাওয়া বারণ। সারা রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে সফন। রাত কয়টা বাজছে খেয়ালও নেই তার। অতিরিক্ত টেনশন কিংবা রাগে মাথা খারাপ হয়ে আছে তার। ওই স্কাউন্ডেলটা তার সামনেই বসেছিল, তার সাথে হাত মিলিয়েছে, আড্ডা দিয়েছে। ভাবতে এর আগে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। কি যেন ভেবে আকস্মিক হাঁটা থামিয়ে বেডের দিকে এগিয়ে গেল সে। এই পর্যন্ত যে কতবার সে টেক্সটটা পড়েছে হিসেব নেই। ফোনটা হাতে তুলে নিয়ে সে টেক্সটটা আবার পড়তে লাগলো। সতীনের পুরুষবাচক শব্দ আমার জানা নেই, তাই সম্বোধন করতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আজে বাজে কথা বাদ, মূল কথায় আসা যাক। আপনার প্রিয় পয়সী ওরফে আপনার বড় ভাইয়ের বউ যে খুনি, এ কথা কি আপনার বড় ভাই জানে, নাকি আমি জানিয়ে দেব? অহনার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দিল ইতিশান। তার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিগুলো পান করলো অহনা। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। পানি পান করে এখন কিছুটা শান্তি লাগছে। অহনার পানি পান করা শেষ হলে তার থেকে পানির গ্লাসটা নিয়ে বেডসাইড টেবিলে রেখে দেয় ইতিশান। একবার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। রাত 3টা বাজে। বেডে অহনার গা ঘেঁষে বসে তার দিকে তাকিয়ে নরম গলায় ইতিশান বলল। এখন বলো। কয়েকবার বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে অহনা বলতে শুরু করলো। আমাদের কলেজের 60 বছর পূর্ণ উপলক্ষে হওয়া ফাংশনের দিন আমাকে কিডন্যাপ করা হয়। একা একা কলেজের ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম আমি। হঠাৎ করে কে যেন আমার মুখে রুমাল চেপে ধরে। রুমালে মনে হয় ক্লোরোফিন স্প্রে করা ছিল। জ্ঞান হারিয়ে ফেলি আমি। জ্ঞান ফিরলে নিজেকে একটা বদ্ধ রুমে পাই। চেয়ারে গা হেলিয়ে পড়েছিলাম আমি। হাত পা খোলাই ছিল। আমার থেকে কয়েক হাত দূরেই 3-4 জন ছেলে দাঁড়িয়েছিল। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই ওই লোকটিকে ভাই ভাই বলে ডাকতে লাগলো ওরা। এতক্ষণে ভয়ে আমার প্রাণ প্রায় বেরিয়ে যাওয়ার দশা। নিজেকে অমন অদ্ভুত জায়গায় অপরিচিত ছেলেদের মাঝে দেখে ভয়ে শরীর থরথর করে কাঁপছিল আমার। চট করে বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই আমি। পালানোর পথ খুঁজতে থাকি। আমাকে যে রুমে রাখা হয়েছিল সেই রুমের দরজা খুলে তখন ওই লোকটি ঘরের ভেতর আসে। আমার মনে নেই ওই লোকটির নাম, আমি মনে রাখতেও চাই না। লোকটি রুমে আসতেই যে ছেলেগুলো আগের রুমে ছিল ওরা রুম থেকে বেরিয়ে যায়। ছেলেগুলো রুম থেকে বেরিয়ে যেতেই ওই লোকটি দরজা বন্ধ করে দেয়। বুক কেঁপে ওঠে আমার, শরীর অসাড় হয়ে আসে। আমার মনে হচ্ছিল এখনই বুঝি জ্ঞান হারিয়ে ফেলবো আমি। লোকটা আমার দিকে এগিয়ে এসে আমাকে চেয়ারে বসতে বলে, কিন্তু আমি না বসতে ঠায় দাঁড়িয়ে রই। লোকটা আমার সামনে রাখা চেয়ারটিতে পায়ের ওপর পা তুলে বসে কী সব আজে বাজে কথা বলতে থাকে। আমি কিছু বুঝতে পারছিলাম না তার কথা। মাথা জ্ঞান শূন্য লাগছিল আমার। ভয়ে কিছুক্ষণের জন্য যেন নিজের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না আমি। লোকটাকে সেই দিনই প্রথমবার দেখেছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে লোকটা আমার ও আমার পরিবার সম্পর্কে সব জানে। এমনকি আপনার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার কথাও জানতো। হঠাৎ করে লোকটা নিজের কথা থামিয়ে কিছুক্ষণ অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থেকে হাসলো। আমার ভয় বাড়তে লাগলো।
জীবনে প্রথমবার এমন পরিস্থিতিতে পড়েছিলাম সেই দিন। পালানোর চেষ্টা করব কিভাবে সেটাও বুঝে উঠতে পারছিলাম না। কোনো মতে নিজেকে খানিক সামলে নিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে বহু কষ্টে প্রশ্ন করেছিলাম, কে আপনি? কেন নিয়ে এসেছেন এখানে আমাকে? প্রতি উত্তরে লোকটা কিছুক্ষণ হেসে বলেছিল বিয়ে করতে। আমি প্রশ্ন করেছিলাম মানে? সে কাকে যেন ডাকলো। তার ডাক শুনে দরজা খুলে একদম চিকন করে একজন ছেলে নিজের সাথে করে একজন কাজীকে নিয়ে রুমের ভেতরে আসলো। সম্ভবত জোর জবরদস্তি করে কাজী সাহেবকে নিয়ে এসেছিল তারা। কাজী সাহেবের মুখ দেখেই তাই মনে হচ্ছিল। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ওই লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন ওনার কি করতে হবে। লোকটি ওনাকে বলল বিয়ে পড়ানো শুরু করতে। আমি স্পষ্ট প্রতিবাদ জানিয়ে কান্না করতে করতে লোকটার উদ্দেশ্যে বলে উঠি, আমি করব না বিয়ে। আমি আপনাকে চিনি না, জানি না, আমি কেন আপনাকে বিয়ে করব? আমাকে যেতে দিন। কিন্তু লোকটা আমার কথাকে পাত্তা না দিয়ে কাজী সাহেবকে বলে বিয়ে পড়ানো শুরু করতে। কাজী সাহেব বলেন মেয়ে তো রাজি না, মেয়ের অমতে কি করে বিয়ে পড়াই? কাজী সাহেব এ কথা বলতেই ওই লোকটা ধমকে উঠে বলে বিয়ে পড়ানো শুরু করতে। বাধ্য হয়ে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। কিন্তু আমি কিছুতেই কবুল বলতে রাজি হই না। বহু চেষ্টা করার পরও আমি কবুল বলতে রাজি না হলে ওই লোকটা এক পর্যায়ে ভয়ঙ্কর রেগে ওঠে। রেগে বলতে থাকা, আমি রাজি না হলে নাকি খুব খারাপ হবে। আমি তবুও রাজি না হলে ওই বাজে লোকটা কাজী সাহেব ও চিকন করে ছেলেটাকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। তারপর তারপর জোর জবরদস্তি করতে থাকে আমার সাথে। হি ট্রাইড টু রেপ মি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শব্দ করে কেঁদে উঠল অহনা। অহনার কথাগুলো শুনে চোয়াল শক্ত হয়ে গেছে ইতিশানের। রাগে কপালে রগ ফুলে উঠেছে। অহনাকে এক হাতে আঁকড়ে ধরে গম্ভীর কণ্ঠে ইতিশান বলল, তারপর বলো। এক হাতে ইতিশানের বুকের পাশে টি শার্ট খামচে ধরে অহনা পুনরায় বলতে শুরু করে, জানি না কিভাবে কোথা থেকে এত শক্তি এসে গিয়েছিল আমার শরীরে। ধস্তাধস্তির এক পর্যায়ে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিই আমি ওই লোকটাকে। লোকটা সিটকে গিয়ে দেয়ালে বাড়ি খেয়ে মাথায় আঘাত পেয়ে আর্তনাদ করে উঠে। লোকটার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে পালাতে চাই আমি। কিন্তু আমি দরজা খুলতেই কয়েকজন ছেলে ধরফরিয়ে রুমে ঢুকে পড়ে। ওই লোকটার চিৎকার শুনে এসেছিল ওরা। ওরা দৌড়ে ওই লোকটার কাছে গিয়ে লোকটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ছেলেগুলোকে ওই লোকটাকে নিয়ে ব্যস্ত হতে দেখে এই ফাঁকে সুযোগ বুঝে রুম থেকে দৌড়ে বেরিয়ে যাই আমি। আমাকে দৌড়ে বের হতে দেখে ওই লোকটা চিৎকার করে ছেলেগুলোকে বলে আমাকে ধরতে। রুম থেকে বের হয়ে সামনে তাকাতেই নিজের চোখে নিজের চেয়ে খানিক দূরে জং ধরা শাটার দেখতে পাই আমি। শাটারটা অর্ধ খোলা ছিল। এই অর্ধ খোলা শাটার দিয়ে সেই গোডাউনের মতো জায়গাটি থেকে ছুটে বেরিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে প্রাণপণে দৌড়াতে থাকি আমি। জঙ্গলের মধ্যে কোনো এক গোডাউনের মতো জায়গায় আটকে রেখেছিল ওই লোকটা আমাকে। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকি আমি। আমার পিছন পিছন ওই ছেলেগুলোও দৌড়াতে থাকে, দৌড়ে আসতে থাকে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বড় এক গাছের পিছনে লুকাতে গিয়ে গাছের ভাঙা ডালের সাথে লেগে কাঁধের দিকে আঘাত পাই আমি। কাঁধের পাশের ব্লাউজ ছিঁড়ে গিয়ে রক্তপাত হতে থাকে। রক্তে ফোবিয়া থাকায় একবার ভয়ে তাকিয়ে ভুলেও দ্বিতীয়বার আর আঘাত পাওয়া জায়গায় তাকাই না আমি। নিজের ব্যথা ভুলে পিছনে উকি মেরে কাউকে না দেখে স্বস্তির শ্বাস ফেলে আমি ভাবি এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, যে কোনো মুহূর্তে ওরা চলে আসতে পারে। ভেবেই আবারও দৌড়াতে থাকি আমি। কিন্তু আকস্মিক কোথা থেকে যেন ওই চিকন করে ছেলেটি আমার সামনে এসে দাঁড়ায়। ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে যাই আমি। শ্বাস আটকে আসে। আশেপাশে তাকিয়ে দেখি ছেলেটি একাই, আর কেউ নেই ছেলেটির সাথে। অন্যরা হয়তো অন্য কোনো জায়গায় খুঁজছিল তখন আমাকে। চিকন করে ছেলেটি আমার দিকে এগিয়ে এসে থাবা মেরে আমার হাত চেপে ধরে আমাকে টেনে নিয়ে যেতে থাকে। আমি ওর হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকি, কিন্তু ও
ও অনেক শক্ত করে চেপে ধরেছিল আমার হাত। কোনোভাবে নিজের হাত ওর হাত থেকে ছাড়াতে না পেরে ওর হাতের সর্বশক্তি দিয়ে কামড়ে ধরি আমি। কামড় খেয়ে ও আমার হাত ছেড়ে দিতেই আবারও দৌড় লাগাতে উদ্যত হই আমি। কিন্তু ওই ছেলেটি পেছন থেকে আমার শাড়ির আঁচল টেনে ধরে আমার দিকে রিভলভার তাক করে ধরে। ছেলেটির কাছে রিভলভার ছিল, আমি আগে খেয়ালই করি নাই। জান বেরিয়ে যাওয়ার উপক্রম হয় আমার। আমার মনে হতে থাকে এই বুঝি মরে গেলাম আমি, সর্বনাশ হলো আমার। আশ্চর্যজনকভাবে কেন জানি ছেলেটি আমার শাড়ির আঁচল ছেড়ে দেয়, কিন্তু তখনও রিভলভার তাক করে রেখেছে সে আমার দিকে। ইশারা করে আমাকে নিজের সাথে যেতে বলে ছেলেটি। ইশারায় বুঝায় আমি যদি ওর সাথে না যাই তবে শ্যুট করে দিবে ও। মুখে কথা না বলে ছেলেটিকে এভাবে ইশারায় কথা বলতে দেখে আমি বুঝে যাই যে ছেলেটি বোবা। আমি মনে মনে ভেবেছিলাম যে যাক, ভালোই হয়েছে ছেলেটা বোবা, নয়তো এতক্ষণে এখানে নিজের সঙ্গীদেরও ডেকে নিয়ে আসতো সে। ছেলেটা বারবার আমাকে ইশারায় ওর সাথে যেতে বলার পরও ঠায় সেখানে দাঁড়িয়ে থেকে আমি ভাবতে থাকি কি করে নিজের প্রাণ সম্মান বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া যায়। আমি জায়গা থেকে নড়ছি না দেখে আমাকে টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হয়তো ছেলেটি হাত বাড়ায় আমার দিকে। আর ঠিক তখনই সজোরে তার অন্ডকোষ বরাবর লাথি লাগাই আমি। তীব্র আঘাত পাওয়ার সত্ত্বেও বোবা থাকায় ছেলেটা আর্তনাদ করতে পারে না। গোংরানির মতো শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে সে। তার হাত থেকে রিভলভার মাটিতে পড়ে যায়। রিভলভারটি পড়ে যেতে দেখে তৎক্ষণাৎ রিভলভার তুলে নেই আমি। এত বড় আঘাত পাওয়ার পরও ছেলেটি উঠে তেড়ে আসতে নাই আমার দিকে। তাকে নিজের দিকে এভাবে তেড়ে আসতে দেখে কয়েক কদম পিছিয়ে গিয়ে তার দিকে রিভলভার তাক করে ধরি আমি। আর ঠিক তখনই অসাবধানতা বশত ছেলেটির উপর গুলি চালিয়ে বসি আমি। এই পর্যন্ত বলে ইতিশানের গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল অহনা। ইতিশানের গলার ভাঁজে মুখ লুকিয়ে কেঁদেই যাচ্ছে সে। তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ইতিশান। তার চোখের চাহনি নির্লিপ্ত। চোখ তুলে ইতিশানের মুখের পানে তাকালো অহনা। কাঁদতে কাঁদতে নিজের চোখে মুখে লাল বানিয়ে ফেলেছে সে। ইতিশান তার দিকে তাকাতে এসে বলল, আপনি আমাকে খারাপ, নোংরা, খুনি ভাবছেন? দীর্ঘশ্বাস ফেলে নিজের দুহাতে অহনার দুগাল আঁকড়ে ধরে ইতিশান বলল, একদমই এসব ভাবছি না আমি। আর খবরদার তুমিও ভাববে না। ইহতিশান মির্জার অর্ধাঙ্গিনী সম্পর্কে এত বাজে কথা ভাবার অধিকার ইহতিশান মির্জা কাউকে দেয়নি, স্বয়ং তার অর্ধাঙ্গিনীকেও না। বলে অহনা চোখের পানি মুছে দিয়ে পুনরায় সে ক্রোধান্বিত কণ্ঠে বলে ওঠে, আর ওই ছেলেটাকে শুট করে কোনো ভুল করনি তুমি। সেখানে আমি উপস্থিত থাকলে সব কটাকে নিজের হাতে মেরে ফেলতাম, স্পেশালি ওই জানোয়ারটাকে যে অসভ্যতামি করেছে তোমার সাথে। অস্থির হয়ে উঠল অহনা, উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওই ছেলেটির ঠিক হৃৎপিণ্ড বরাবর গুলি লেগেছিল মির্জা সাহেব। ছেলেটি হয়তো মারা গিয়েছে। আমি একজন খুনি মির্জা সাহেব, আমি একজন খুনি। তুমি কথাগুলো বলে আরো অস্থির হয়ে ওঠে অহনা। তাকে দেখে মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অহনার এহেন দশা দেখে উদ্বিগ্ন হয়ে উঠল ইতিশান। চেষ্টা করলো অহনাকে শান্ত করার, স্বাভাবিক করার, কিন্তু শান্ত হওয়ার বদলে আরো ডেসপারেট হয়ে যাচ্ছে অহনা। জ্ঞান হারিয়ে ইতিশানের বুকে ঢলে পড়ল অহনা। অহনাকে বিছানায় শুয়ে দিয়ে তার রক্তবর্ণ ধারণ করে থাকা মলিন মুখখানার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে ইতিশান বলল, ওই ছেলে মরে গিয়েছে না বেঁচে আছে তা দিয়ে কিচ্ছু যায় আসে না আমার। তুমি সুরক্ষিত আছো, আমার কাছে আছো, তোমাকে আমি নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখতে পারছি। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আমার ভ্রমর। তুমি 100টি খুন করলেও আমি তোমাকে একইভাবে ভালোবেসে যাব। অন্যায়, মিথ্যাচার পছন্দ না করা এই আমিও তোমার ভালোবাসা পাওয়ার লোভে সত্য গোপন করা শিখে গিয়েছি ভ্রমর। শিখেছি অন্যায়কে ন্যায় মেনে নেওয়া। নিজের অজান্তেই এত কবে ভালোবেসে ফেললাম তোমাকে আমি যে তোমায় অন্ধের মতো ভালোবেসে ফেলেছি ভ্রমর। আকুল কণ্ঠে কথাগুলো বলে অহনাকে জড়িয়ে ধরে তার পাশে শুয়ে পড়ে ইতিশান। আকস্মিক তার চোখে মুখে শক্ত হয়ে ওঠে। রাগে তার সামলাটে মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করল। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, আমার ভ্রমরের গায়ে হাত দেওয়ার মতো দুঃসাহসিকতার কাজ করেছিস তুই। তোকে তো আমি ছাড়বো না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকিস না কেন তুই, খুঁজে বের করে কুত্তার মতো মারবো তোকে।
আজ সকালে ব্রেকফাস্ট টেবিলে সাফওয়ানকে দেখে দ্বিতীয়বারের মতো অবাক হয়েছে মির্জা বাড়ির সকলেই। তারা প্রথমবার অবাক হয়েছিলেন ইতিশান ও অহনার অনুপস্থিতিতে। সবাই ব্রেকফাস্ট শুরু করার কিছুক্ষণ আগে আলিয়া বেগম একজন সার্ভেন্টকে পাঠিয়েছিলেন ইতিশানদের ডেকে নিয়ে আসতে। সার্ভেন্ট গিয়ে দরজা নক করে ইতিশান কিংবা অহনা কারো থেকে কোনো সাড়া না পেয়ে ফিরে এসেছে। তারা কোনো সাড়া না দেওয়ার সবাই ভেবেছে তারা বোধহয় এখনো ঘুমোচ্ছে।